বলিউডের খুব পরিচিত মুখ সাইফ আলী খান, পতৌদি নবাব পরিবারের উত্তরসূরি তিনি। সম্প্রতি একটা খবর বেশ আলোড়ন ফেলেছে। প্রায় 15,000 কোটি টাকার পারিবারিক সম্পত্তি, সেই সম্পত্তির উত্তরাধিকার নাকি তিনি হারিয়েছেন। অঙ্কটা ভাবা যায়, 15,000 কোটি টাকা। হ্যাঁ, অঙ্কটা সত্যিই বিশাল। আরে বিপুল সম্পত্তির হাতছাড়া হওয়ার পেছনে একটা বেশ পুরনো আর একটু জটিল আইনি ইতিহাস জড়িয়ে আছে। এর শেকড় কিন্তু সেই 1947-এর দেশভাগ আর তারপরে তৈরি হওয়া একটা বিশেষ আইনের মধ্যে। আচ্ছা, আজ আমরা তাহলে এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এটা শুধু একজন তারকার ব্যক্তিগত ক্ষতির ব্যাপার নয়, এর সঙ্গে পতৌদি ভোপাল নবাব পরিবারের ইতিহাস, কিছু খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পত্তি আর অবশ্যই ওই আইনটা। ঠিক, ওই শত্রু সম্পত্তি আইন 1968, এনিমি প্রপার্টি অ্যাক্ট। হ্যাঁ, ওই আইনটা যেটাই পরিস্থিতি জন্ম দিয়েছে। আসুন একটু গভীরে যাই ব্যাপারটার। অবশ্যই। এই আলোচনার গভীরে যেতে গেলে দেখুন, প্রথমে আমাদের ওই শত্রু সম্পত্তি আইনটা একটু বুঝতে হবে। 1968 সালের আইনটা। 1947 সালে যখন দেশভাগ হলো, সেই ভয়ঙ্কর সময়টার পর লক্ষ লক্ষ মানুষ এপার ওপার হলেন। যারা ভারত ছেড়ে পাকাপাকিভাবে পাকিস্তানে চলে গেলেন, তাদের এখানে ফেলে যাওয়া যে সম্পত্তি, আচ্ছা, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেগুলোর কি হবে সেগুলো দেখাভালের জন্য ভারত সরকার এই আইনটা আনে। উদ্দেশ্য ছিল ওই সম্পত্তিগুলো সরকারের তত্ত্বাবধানে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর সাইফ আলী খানের বংশপরিচয় যদি দেখি, সে তো একেবারে নবাবী ঐতিহ্যে মোড়া। একদিকে পতাউদির নবাব মনসুর আলী খান পতাউদির ছেলে, টাইগার পতাউদি। হ্যাঁ, আর অন্যদিকে তার দাদু ছিলেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খান। তার ভোপালের সম্পত্তির সঙ্গেও যোগসূত্র আছে। ঠিক, আর এইখানেই কিন্তু আসল আইনি জটিলতাটা শুরু হচ্ছে। নবাব হামিদুল্লাহ খানের যিনি সম্ভাব্য উত্তরাধিকারী ছিলেন, তার বড় মেয়ে সৈফেরকে হন প্রপিতামহী, গ্রেট গ্র্যান্ডমাদার। ও আচ্ছা। আবিদা সুলতান, তিনি দেশভাগের পরে 1950 সাল নাগাদ পাকিস্তানে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায়। যেহেতু তিনি অন্য দেশের নাগরিক হলেন, এই শত্রু সম্পত্তি আইন অনুযায়ী ভারতে তার নামে থাকা বা তার উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা এমন সব সম্পত্তি, সব সম্পত্তি শত্রু সম্পত্তি বলে গণ্য করা হলো। আর মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি এই আইনি ব্যাখ্যাটাকেই সিলমোহর দিয়েছে। ফলে এখন ওই সম্পত্তির উপর সাইফ আলী খান বা তার পরিবারের বর্তমান প্রজন্মের আইনত কোনো দাবি থাকছে না। ভাবা যায়, কয়েক দশক আগে পরিবারের একজন সদস্য একটা সিদ্ধান্ত নিলেন, পাকিস্তানে চলে গেলেন, আর তার ভিত্তিতে তৈরি হওয়া একটা আইন আজ এতদিন পরে সে বলিউডের একজন প্রথম সারির তারকার জীবনে এমন প্রভাব ফেলছে। ইতিহাসের কি দীর্ঘ ছায়া একেই বলে। এই সম্পত্তিগুলোর মধ্যে তো শুধু জমি বা বাড়ি নয়, শুনছি অনেক ঐতিহাসিক স্থাপত্য আছে, যেমন ভোপালের ওই নুরুস-সাবা প্যালেস বা ফ্ল্যাগস্টাফ হাউস। হ্যাঁ, ঠিক তাই। নুরুস-সাবা প্যালেসের মতো স্থাপত্যগুলো শুধু বিরাট আর্থিক মূল্যের জন্য, আপনি যেমনটা বললেন, আনুমানিক 15,000 কোটি টাকা। হ্যাঁ, বিশাল অঙ্ক। শুধু সেটার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এগুলোর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্যও কিন্তু অপরিসীম। এগুলো একটা বিশেষ সময়ের, একটা বিশেষ শাসনকালের, একটা সংস্কৃতির স্মৃতিচিহ্ন। যখন এই ধরনের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়, তখন শুধু মালিকানা বদলায় না, এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য, সেই ধারাটাও যেন একটা নতুন দিকে মোড় নেয়। বিষয়টা তাহলে শুধু আইনের মারপ্যাচ বা টাকার অঙ্কের চেয়ে অনেক গভীর। একটা পরিবারের শিকড়ের প্রশ্ন জড়িয়ে আছে, ইতিহাসের প্রশ্ন। আবিদা সুলতানের ওই পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত, তার যে এমন সুদূরপ্রসারী প্রভাব পড়বে, তখন হয়তো কেউ ভাবতেও পারেনি। একদম। এই ঘটনাটা আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় কিভাবে দেশভাগের মতো একটা বিরাট রাজনৈতিক, ঐতিহাসিক ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় তৈরি হওয়া আইন কানুন বহু দশক পরেও ব্যক্তিজীবন, পারিবারিক জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা শুধু সাইফ আলী খানের উত্তরাধিকারের প্রশ্ন নয়, এটা আসলে আইন, ইতিহাস আর ব্যক্তিগত অধিকারের মধ্যেকার এক জটিল সম্পর্কের প্রতিফলন। তাহলে যদি সংক্ষেপে পুরো বিষয়টা আমরা দেখি, 47-এর দেশভাগ,
তার জেরে তৈরি হওয়া শত্রু সম্পত্তি আইন এবং পরিবারের একজন পূর্বসূরির পাকিস্তান গমন এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ, এই তিনটে জিনিসের সম্মিলিত প্রভাবেই সাইফ আলী খান তার পূর্বপুরুষদের এই বিশাল অঙ্কের সম্পত্তি থেকে আইনত অধিকার হারালেন, তাই তো? মোটের ওপর এটাই কারণ। দেখুন, এই আলোচনাটা শেষ করার আগে একটা বৃহত্তর প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়। যখন এই রকম ঐতিহাসিক বা রাজনৈতিক কারণে কোনো জায়গার মালিকানা বা তার আইনি চরিত্র, যেমন এক্ষেত্রে এই সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি হয়ে গেল, যখন এইভাবে বদলে যায়, তখন সেই জায়গাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা যে সাংস্কৃতিক ঐতিহ্য বা ধরুন স্থানীয় মানুষের যে বিলঙ্গিংয়ের অনুভূতি, একাত্মতার বোধ, সেগুলোর উপর ঠিক কী প্রভাব পড়ে? মানে মালিকানা বদলের সঙ্গে সঙ্গে সেই জায়গার প্রতি মানুষের টান, তার পরিচয়, সেগুলোও কি বদলে যায়? এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।